ladies and gentlemen. I know it is late, but late is better than nothing as usual. It's very tough for me to maintain the time. I mean, your time particularly. Because আমরা সারাদিন ইউটিউবে পড়ে থাকি না, এটা হচ্ছে সবচেয়ে বড় একটা প্রবলেম। তো সব কিছু শেষ করে it is not a job, it is responsibility. Therefore, please settle down with this mistiming, particularly in terms of my position. আজকে আমি জানি অনেকগুলো তথ্য আপনারা দেখেছেন, the historic trip to Thailand of Dr. Muhammad Yunus, and ভারতের প্রধানমন্ত্রীর সাথে মিট করেছেন এবং সাইডলাইনের যে মিটিংটা হয়েছে এনাদার ঐতিহাসিক ঘটনা, যেটাকে প্রত্যাখ্যান করেছিলেন নরেন্দ্র মোদী, বাট মিটিং করতে বাধ্য হয়েছেন। এটা আমি বলি আপনাদেরকে। আপনি বলবেন যে বাধ্য হয়েছেন কিনা? অফকোর্স বাধ্য হয়েছেন, কারণ এটার মূল উদ্দেশ্য হল ডক্টর মোহাম্মদ ইউনূসকে যেন অ্যাডভান্স না যেতে হয় ওনাকে, কারণ হি ইজ অ্যাডভান্সিং টু somewhere that completely go against the interest of India. Therefore, তারা মনে করেছেন যে না, this is a high time to stop him. Otherwise, উনি যেভাবে রাস্তা ধরেছে এ বদল কোথায় গিয়ে থামবে সেটা জানে না, হয়তোবা ভারতের স্বার্থ তছনছ হয়ে যেতে পারে আপনার এই এলাকাতে, I mean in সাউথ ইস্ট এশিয়াতে। Therefore, তারা সাইডে মিটিং করেছেন এবং এই মিটিং এর কিছু নজিরবিহীন ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমি জানি না এর আগে কেউ করেছেন কিনা, তবে অনেকেই করেছেন, বাট এখানে কিছু ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভে ডিপ্লোম্যাটিক কিছু উইন আছে বাংলাদেশের জন্য। প্রথম উইনটাই হলো যে বিমস্টেকের চেয়ারম্যানশিপ নিয়েছেন বাংলাদেশ, এবং উইথ ডিউ রেসপেক্ট বাংলাদেশ নিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস, হি ইজ এ চেয়ারম্যান রাইট নাও, এবং সেখানে অনেকগুলা বাংলাদেশের জন্য গুড নিউজ, এবং পার্টিকুলারলি রোহিঙ্গা। Have you ever thought about that, or thought about returning Rohingyas into Myanmar? And that is going to happen, ladies and gentlemen. It is a remarkable and historic day for Bangladesh and for this entire region. Think about that. রোহিঙ্গারা 1,83,000 রোহিঙ্গারা যাচ্ছেন ফেরত মিয়ানমারে। এটা একটা নজিরবিহীন ঘটনা আপনার, এবং ঐতিহাসিক ঘটনা, কারণ অনেকেই মনে করছিলেন যে এটা সম্ভব না, এবং যোগ্য লিডারশিপ থাকলে কি হতে পারে, কি হয় সেটা আবার প্রমাণিত ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষেত্রে। অনেস্টলি স্পিকিং, আমি জানি না কোনো রাজনৈতিক সরকার এটা পারতো কিনা। যদি পারতো তাহলে শেখ হাসিনা এই কাজটা করতো, কারণ তারা কিন্তু রোহিঙ্গাদেরকে হেট করে, আওয়ামী লীগ যারা আছে তারা হিট করতেন। তারা যদিও উনি আশ্রয় দিয়েছিলেন সবার রিকোয়েস্টে, এটার জন্য উনি ধন্যবাদ পেয়েছেন অফকোর্স, বাট তারা হেট করতে তারা মনে করেন। এবং আপনার যদিও আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে রোহিঙ্গারা যত বেশি বাংলাদেশি থাকবে তত বেশি বাংলাদেশের জন্য কেওস। ওইটা হয়তো বা ভারত হতে দেয় নাই, মনে রাখবেন। এখানে প্রতিটা ক্ষেত্রে বাংলাদেশের কূটকৌশলে ভারতের পলিসি জড়িত, প্রত্যেকটা জায়গাতে কূটকৌশলে ভারত জড়িত, প্রতিটা ক্ষেত্রে। এটা আমি আপনাদেরকে কনফার্ম করতে পারি, কারণ আওয়ামী লীগ বা শেখ হাসিনার সামনে এত সুন্দর এবং একটা আনপ্রেসিডেন্টেড টাইম ছিল বা মোমেন্ট ছিল যে শেখ হাসিনা রোহিঙ্গাদেরকে এটা করতে পারতেন ভারতের সহযোগিতা নিয়ে, কিন্তু হয় নাই। কেন হয় না জানেন? কারণ রোহিঙ্গারা ইজ আওয়ার বার্ডেন। যত বেশি থাকবে এখানে সন্ত্রাসবাদ হবে, কেওস হবে, বাংলাদেশ এটা নিয়ে ব্যস্ত থাকবে। সেই সুযোগে বাংলাদেশকে জঙ্গিবাদের আখড়া দেওয়া যাবে, ইনস্টেবিলিটি আপনার তকমা দেওয়া যাবে, বাংলাদেশ বিরোধী প্রপাগান্ডা কর্মকাণ্ড চালিয়ে যেতে পারে। অর্থাৎ ভারত আওয়ামী লীগের যে ক্ষতি করেছে ওইটা 100 বছরেও আওয়ামী লীগ সেটা রিকভার করতে পারবে না বা মেকআপ করতে পারবে না, এত ক্ষতি করে গেছে ভারত আওয়ামী লীগের বুকের ভিতরে। এখন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে মিটিং হয়েছে, this is a good sign, but there is a bad drawbacks as well. Drawbacks mean the bad side of this incident, or political move. What is that? যে এমন হতে পারে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বন্ধু সেজে আরো বড় ধরনের শত্রুতায় ভারত হয়তো বা কোনো প্ল্যান বা পরিকল্পনা করেছে কিনা আমরা জানি না। যদি তাদের গুড গেস্টার আছে আমরা ধরে নিতে পারি এটা, এবং তাদেরকে বুঝতে হবে যে ওই শেখ হাসিনার বাংলাদেশ আর বাংলাদেশ নেই এখন, এটা নতুন এক বাংলাদেশ, এবং আমাদের যোগ্য লিডারশিপ আমরা এই 51 বা 53 বছরের এই দুর্বৃত্তায়িত রাজনৈতিক পরিবেশ, দুর্বৃত্তায়িত রাজনীতিবিদদের থেকে মুক্ত হয়ে আমরা নতুন একটা ক্যারিশম্যাটিক একজন সিরিয়াসলি একজন PhD ডিগ্রিধারী নোবেল লরিয়েট। ইট ইজ এ প্রাইড ফর বাংলাদেশ, seriously pride, and we should be proud of Dr. Muhammad Yunus. There are some failures maybe of the government, but trust me, above all, if we take into consideration almost whatever happened, he's the most successful and the most favored and right now the most likely but liked head of state of Bangladesh we have ever seen in the history of our country after
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এটা বলা দরকার কিন্তু, কারণ এটা মিথ্যা বলছি না, মানে উনার ব্যাপারে ওটা আমি জেনেছি আমাদের পূর্বপুরুষ থেকেই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, হি ওয়াজ দ্য মোস্ট পপুলার, হি ওয়াজ দ্য মোস্ট অনেস্ট অ্যান্ড কোয়ালিফাইড অ্যাজ ওয়েল। নাও দু জায়গা থেকে এসেছেন, একজন আর্মি ব্যাকগ্রাউন্ডের আর একজন অন্য ব্যাকগ্রাউন্ডের, সিভিলিয়ান ব্যাকগ্রাউন্ডের মানুষ। সুতরাং এটা দেখতে গেলে মডার্ন এরাতে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো হেড অফ স্টেট, এখন আপনি বলতে পারেন উনি কি আন্তর্জাতিক মানে সিরিয়াস একজন পলিটিশিয়ান? না, হি ইজ নট। কেননা এটা আপনি বুঝতে পারেন তার বক্তব্য, উনি যদি পলিটিশিয়ান হতেন ওনার বক্তব্যের ধরনটা আরো একটু মানে কানিং হতো, মানে কানিং করে দেওয়ার জন্য আর কি। ধরেন যেভাবে প্রেসিডেন্ট ওবামা বা আমি যদি বলি বিল ক্লিন্টন আর টনি ব্লেয়ারের মতো ব্যক্তি যারা বক্তব্য স্পিচ দেন, মানে লাইক তাদের অডিয়েন্সদেরকে মানে এক ধরনের ইনস্টিগেট করার জন্য বাই স্পিচেস ওর আই মিন লাইক ইয়া। সো শেম বিএনপি, শেম অন মির্জা আব্বাস গার্বেজ। আচ্ছা, এটা আপনার মন্তব্য, এটা আমার মন্তব্য নয়। তো ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং এখানে আপনি কল্পনা করতে পারেন এখানে সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টা, it's a diplomatic win for Dr. Mohammad Yunus and Bangladesh. We never expected that, by the way. In general, right, সাধারণত big stater যারা আছেন, particularly for example, the US president, when he gets into a room or somewhere, I mean, people are waiting, all the head of states, normally they wait for him, and then he gets into, or I mean, something like that. But this time, Dr. Mohammad Yunus, আপনার নরেন্দ্র মোদী, অর্থাৎ প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, by the way, in terms of protocol, Narendra Modi, Indian Prime Minister, he's a senior gentleman because India is a big country and the position is a little bit upper than Bangladesh. So therefore, এটা একটা পজিশন আছে, এটা ডিপ্লোম্যাটিক কোডে সবসময় আছে। তারপরে এখানে যে ঘটনাটা আমরা দেখলাম, ইট ইজ আনপ্রেসিডেন্টেড, অর্থাৎ উনি বসেছিলেন, তার জন্য মনে হচ্ছে আমেরিকান প্রেসিডেন্ট ঢুকতেছেন রুমে এবং অন্যান্য যারা সাধারণভাবে আমরা দেখি তারা অপেক্ষা করতেছিলেন এটার জন্য। This is unbelievable. This is unprecedented diplomatic move. যদিও আমরা মানে নরেন্দ্র মোদীর, আমি একটা কমেন্টস করেছিলাম যে মনে হচ্ছে ওনার মা বাবা মৃত মামাকে এই মাত্র খবর দিয়ে আসছেন, মুখের দিকে কোনো হাসি নেই। এটা সাধারণত হয়ে থাকে, আপনি যদি দেখে থাকেন এটা একটা ডিপ্লোম্যাটিক মানে এক ধরনের প্রি প্ল্যান গেস্টার, আমি আপনাদেরকে বলি সেটা হলো, বা প্রি প্ল্যান পজিশন। আপনি যখন মানে রাশিয়ান প্রেসিডেন্ট এবং ইউএস প্রেসিডেন্ট, when they meet and handshake, you see, I mean, this stuff you can see on their face, because তারা এভাবে হ্যান্ডশেক করে, যে হ্যান্ডশেক করতেছে সবই ঠিক আছে, বাট বুঝায় তারা যে উই আর নট ফ্রেন্ডস, উই আর এনিমিজ। এটা হচ্ছে ডিপ্লোম্যাটিক মেনশন, আমি আপনি দেখতে পারেন। বা চাইনিজ এবং আপনি যখন ইউএস প্রেসিডেন্ট, দিস লাইক প্রি প্ল্যান, এটা বলে দেওয়া হয়, ট্রেনিং করা হয় তারা। এটা এখানে হয়তো এটা ঘটেছে, বাট ডক্টর মোদি ইজ এ ভেরি সিম্পল পারসন, হি ডিডন্ট বদার অ্যাবাউট দ্যাট। উনি উনার মতোই করে চলে গেছেন। তবে সম্মান দেওয়ার মালিক আল্লাহ, এবং একজন লেখাপড়া করা মানুষ। সত্যিকার অর্থেই বাংলাদেশের ইতিহাসে এমন সিরিয়াস কোয়ালিফাইড হেড অফ স্টেট উই হ্যাভ নেভার সিন। এবং উনার পজিশনটাই, তার উপস্থিতিটাই অন্য ধরনের, বিকজ হি ইজ এ ওয়ার্ল্ড ক্লাস সেলিব্রিটি। মনে রাখবেন, উনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়েও সেলিব্রিটি কিন্তু, ইন টার্মস অফ ডিগনিটি, আলাদা মর্যাদার দিক দিয়ে গেলে। আমি আপনাদেরকে বলি, তো এই ব্যক্তির আমরা দেখি, ইট ইজ দি এন্ট্রি of Dr. Mohammad Yunus into the room, that the people were, I mean, Prime Minister Narendra Modi and the delegates, the part of the delegates from both parties, they're waiting for him. And look at this. This is unprecedented. We have never seen in the history of our country. And trust me, ladies and gentlemen. So, এখানে একটা জিনিস মনে রাখবেন, টি সেলার ইজ এ লাকি। আমি আপনাদেরকে বলি, ওইটা আমি বলি না কখনো, যেহেতু ওনাকে আমি রেসপেক্ট দিই, বিকজ উই ওরতে যে ইজ এ দ্য প্রাইম মিনিস্টার অফ এ কান্ট্রি। বাট সমালোচনা আমরা করি, সাধারণত আমাদের মতো সমালোচনা আপনারা কমই করেন। কিন্তু একটা যে মনে রাখবেন, যোগ্যতা, পার্সোনাল কোয়ালিফিকেশন ইজ এ বিগ ডিল, ইটস এ বিগ ডিল। ডক্টর মোহাম্মদ ইউনূস একটা জায়গাতে এন্ট্রি করলে, সব হেড অফ স্টেট, ইভেন দ্যাট ইনক্লুডস দ্য হেড অফ দ্য স্টেট, আই মিন দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস, তার যে মর্যাদা, সবাই যেভাবে তাকাবে তার দিকে, নরেন্দ্র মোদী দিকে তাকাবে না। ইটস সিম্পল ইজ দ্যাট, কোনোদিনও তাকাবে না। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি কিন্তু হি ইজ এ বিগ সেলিব্রিটি, আপনস বিগ সেলিব্রিটি, এটা বুঝতে হবে আপনাদেরকে। তার পজিশনটা নোবেল লরিয়েট, একজন অর্থনীতিবিদ, পিএইচডি ডিগ্রিধারী। এই মুহূর্তে পৃথিবীতে একজন হেড অফ স্টেট নাই যার পিএইচডি ডিগ্রি আছে, নট এ সিঙ্গেল ওয়ান। এবং আবার বলি, এডুকেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যারা এখন আমার এই লাইভটা দেখতেছেন, যারা যেখানে আছেন, আমি জানি আমার এলাকা থেকেও দেখতেছেন কিনা, আমাদের বৃহত্তর সিলেটের কারা কারা আছেন কিনা, আওয়াজ দিবেন। বিগ ডিল, এডুকেশন ইজ এ বিগ ডিল। And in terms of politician and politics, education is the core, is the pivotal qualification to be the politician. লেখাপড়া সারা হীন মানুষ রাজনীতিতে আসা উচিত নয়। It's not their job. রাজনীতি বা পলিটিক্স
টু লিড অল ইউনিট শ্রীমঙ্গল থেকে। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের এখানে তো ভাই দেখলাম শ্রীমঙ্গলে খালি মানে ঝগড়া হচ্ছে মধু সাহেব এবং আমাদের মানে এই যে স্বর্ণ মুজিব নাকি উনাদের ভিতরে, এগুলা বলেন এদেরকে ঠিক করে দেশের মানুষের জন্য। এই কেওস আমরা দেখতে চাই না। বলবেন যে আপনারা রাজনীতি করবেন, করেন, ছেলে ফেলে আছে মানে এগুলা কন্ট্রোলে রাখবেন। সন্ত্রাস চলবে না রাজনৈতিক দলের নামে, এগুলা বন্ধ করতে হবে। এখন এদের স্বাধীন হয় না এই জন্যই যে এমন নেতা গিয়ে থানাতে গিয়ে বলবেন আমি অমুক দলের নেতা। হু কেয়ারস? দ্যাট টাইম ইজ ওভার রাইট নাও। We got our country, Bangladesh, and this country belongs to the people. The people of Bangladesh, they are the most powerful, I mean, honestly speaking, of the elements of the country. Not you, হবিগঞ্জ, আমাদের হবিগঞ্জ। আচ্ছা, হবিগঞ্জ নিয়ে বলি, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে মানে রাজনৈতিক এমপি বা মন্ত্রী পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে মানে কি বলবো আপনাদের বঞ্চিত হচ্ছে হবিগঞ্জ ডিস্ট্রিক্ট এবং আমাদের নবীগঞ্জ এবং বাহুবল। ডক্টর কিবরিয়া সাহেব সারা শাহ ইসলাম কিবরিয়া পড়ে একজন ভালো মানুষ, এখান থেকে লেখাপড়া করা মানুষ, যোগ্য মানুষ এখান থেকে দাঁড়াতে পারে নাই। নবীগঞ্জ বাহুবল সবচেয়ে অনুন্নত এবং এমন ডিসকাস্টিং কিছু মানুষ পেয়েছে এমপি হিসাবে যা কল্পনার বাহিরে। এবং এবার নবীগঞ্জ এবং বাহুবলের মানুষদেরকে বলছি, লুক ফর অ্যান এডুকেটেড পারসন। ছাগল দিয়ে রাজনীতি হয় না, মনে রাখবেন। লেখাপড়া, এডুকেশন ইজ দ্য পিভটাল ওয়ান। লেখাপড়া ছাড়া, এবং আবার বলছি, স্নাতকোত্তর ছাড়া আপনি এমপি হতে পারবেন না। ওইটা আমরা মানবো না ওই ইলেকশনে, যে আপনি ওই মানে আপনি কোন ব্যবসায়ী আসছেন টাকা দিয়ে নমিনেশন নিয়ে আসবেন আর আপনি এমপি হয়ে যাবেন। উনি গোনা টলারেট দ্যাট। ইটস নট গোইং টু হ্যাপেন। লেট মি মেক ইট ক্লিয়ার, দিস ইলেকশন স্নাতকোত্তর ছাড়া প্রার্থীর যোগ্যতা এই সরকার নির্বাচন করতেই পারবে না, আমরা দিব না করতে। আমি আমার মাসুম বলছি, ওইটা হবে না বাংলাদেশের নির্বাচন। এবার আপনাকে প্রথমে ইউ হ্যাভ টু হ্যাভ এ ব্যাচেলর ডিগ্রি to be an MP, because the function, to know the function and to conduct the functionality of MP, you have to have a minimum bachelor degree, otherwise you cannot be an MP. এই দেশ এজন্য স্বাধীন হয় নাই। আমরা স্বাধীন করেছি যোগ্য মানুষদেরকে দিয়ে এই দেশকে পরিচালনা করার জন্য, লাইক ডক্টর মোহাম্মদ ইউনুস। নট এভরিওয়ান will have PhD degree, but at least minimal লেখাপড়া জানা, রাজনীতি বুঝে, গভর্নমেন্ট কাকে বলে, ডেমোক্রেসি কাকে বলে, হিউম্যান রাইটস কাকে বলে, কনস্টিটিউশনাল রাইটস কাকে বলে, কনস্টিটিউশন কাকে বলে, এগুলো যেন জানে। এই অজানা মানুষ ছাড়া রাজনীতি আর হবে না। এটা যারা এখন মনে করেছেন আপনি এমপি হয়ে যাবেন বিকজ ইউ ম্যাট উইথ মানে তারেক রহমান সাহেব, ইটস নট গোইং টু হ্যাপেন। উনি আপনাকে নমিনেশন দিবে না এবার, এটা বলে রাখতেছি আমি আপনাদেরকে। দে আর লুকিং ফর এ গুড ক্যান্ডিডেট অ্যাজ ওয়েল, এটা মাথায় রাখবেন। এটা আপনি পাবেন না। আর যদি আপনার ডিগ্রি না থাকে, ইউ ক্যানট বি এন এমপি। আমরা মানবো না ওই শর্তের বাইরে। ছাগল মার্কা এমপি দেখতে চায় না, বাংলা লেখা দেখে পড়তে পারে না, ওই ধরনের মানুষ আমরা বাংলাদেশের জাতীয় সংসদকে কলঙ্কিত করুক, আমরা সেটা চাই না। বাংলা ইংরেজি দুইটাই জানতে হবে। ইয়েস, দ্যাটস দ্য রিকোয়ারমেন্ট। ইফ ইউ ডোন্ট নো দিস, গেট আউট, গো সামওয়্যার এলস। দেখেন ইউনিয়ন পরিষদের মেম্বার হতে পারেন কিনা আপনি, ডাজন্ট ম্যাটার হাউ মাচ মানি ইউ হ্যাভ। ছাগলের জন্য রাজনীতি নয়, মনে রাখবেন এগুলা। বলে রাখি এটা সুস্পষ্টভাবে, এবং লেট মি মেক ইট ক্লিয়ার, এটা হচ্ছে না এবার। যারা মনে করেছেন যে আপনি অমুক নেতার সাথে দেখা করেছেন, 5 কোটি টাকা 10 কোটি টাকা আপনার আছে, আপনি এমপি হয়ে যাবেন বিকজ ইউ নো দিস মানে বিগ লিডার, ইটস নট গোইং টু হ্যাপেন। মিনিমাম এই যোগ্যতা সংস্কার ছাড়া বাংলাদেশের মাটিতে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। আমি ইন্টারন্যাশনালি বাংলাদেশকে ডিফেম করব, এটা আমি আপনাকে বলে রাখলাম। এটা আমরা করতে দেব না। অবশ্যই আমরা নির্বাচন চাই, গণতন্ত্রে ফিরে যেতে চাই, বাট যেই গণতন্ত্রে সন্ত্রাসকে উস্কে দেয়, যেই গণতন্ত্র লুটপাটে সাহায্য করে, যেই গণতন্ত্রে বাংলাদেশের মানুষের ভোটাধিকারকে হরণ করে, যেই গণতন্ত্রের নাম দিয়ে সন্ত্রাস, নৈরাজ্য, ইফটিজিং, লুটপাট, শিক্ষা ব্যবস্থা ধ্বংস, সংস্কৃতি ধ্বংস, রাজনীতি ধ্বংস, প্রতিষ্ঠান ধ্বংস, বিচার বিভাগ ধ্বংস, নির্বাচন কমিশন ধ্বংস, অ্যান্টি কারাপশন বিরোধী ধ্বংস, পুলিশ ধ্বংস, সেই নির্বাচন, রাস্তাঘাটের মানে সন্ত্রাস, শ্রমিক দল আর শ্রমিক লীগ নামে এই সন্ত্রাস, এই নির্বাচনের দরকার আছে বলে আমি মনে করি না। That's the bottom line. We need it in an election, but it has to be functional. Functional. Reforms sara, oi nunnotom reforms sara, there'll be no election. We're not going to tolerate an election. That's the bottom line. So, jara mone koren omuk neta asen apne টাকা আছে বলে আইসা আপনি ইফতার পার্টি কয়েকটা করেছেন, আপনি এমপি হতে পারবেন, ওটা মন থেকে দুর্বৃত করে দিয়েন। It's not going to happen this time. 100%. And we made it clear. কারণ কোন রাজনীতিবিদের বাপের ক্ষমতা নাই ছাগলদেরকে এমপি বানাইয়ে আবার এমপি হতে। আবার we're not going to tolerate that. We're not going to let it happen. Be careful and be clear. That's the bottom line, and that's a message from the center. It's not going to happen this time. Keep in your mind, okay? So by the way, let me go back to my point. So এখন যেটা হচ্ছে, আমি আপনাদেরকে বলি, আপনাদের সন্তানের জন্য হলেও এবার রুখে দাঁড়ান। যোগ্য প্রার্থী ছাড়া, একজন যোগ্য প্রার্থী হলে কি করতে পারে? এতটা অপপ্রচার, আন্তর্জাতিক সংযত থাকার পরেও দ্রব্যমূল্যের দাম,
রাস্তাঘাটের নৈরাজ্য, তারপরে আপনার দেখেন আপনি কি করেছেন ওনারা, এবং রিজার্ভের ক্ষেত্রে অর্থনৈতিক ঘুরে দাঁড়িয়েছে আমাদের। দু একটা ইনসিডেন্ট ঘটতেছে রাজনৈতিক কারণে, এগুলো যদি ঠিক করতে পারি, দ্রব্যমূল্যে মানুষ গরিবরা আমাকে বলেছে অনেক রিক্সাওয়ালা বলছে ভাই বিগত 15 বছর 20 বছরের ভিতরে পেট ভরে খেতে পারছে এবার রমজানে রিক্সা চালিয়ে, জাস্ট ইমাজিন। এবং অনেক রিক্সাওয়ালা নাকি ওনারা কি করেছেন শুনেন, আমি আপনাদেরকে বলি। ঢাকা শহরে তারা বলছেন আমরা সারাদিন রোজা রাখতাম, দিনে বাইরে হতাম না, ইফতার করে বেরোতাম, কারণ আমাদের টান নাই, কম রুজি করলেও আমাদের খরচ তো কম হচ্ছে, এই জন্য আমরা এই কাজগুলো এখন এবার আমরা এত শান্তি পেয়েছে। মানুষ এতটা ট্রেনের ব্যবস্থা দেখেন, বাসের ব্যবস্থা, আজকে পাসপোর্ট অধিদপ্তরের হামলা যেগুলো আমরা বারবার বলে আসছি, বালাগঞ্জ থেকে আমার খুব কাছের মানুষ, আমার এরিয়ার। আমি আপনাদেরকে বলি, আমি এই কি বলে এটাকে, এই সরি পাসপোর্ট যেগুলো আমরা 53 বছরে রাজনীতিবিদরা পাসপোর্ট অফিস ঠিক করতে পারেন নাই। একটা ডকুমেন্ট বাই বার্থ ইজ এ রাইট, এই ডকুমেন্টটা নিতে গেলে পয়সা দেওয়া লাগে। কল্পনা করেন রাজনীতিবিদরা মুখ দেখায় কিভাবে, এরা কিভাবে এসে আমাদের সামনে এসে কথা বলে এরা। আপনারা আপনাদের পাসপোর্ট, এটা একজন নাগরিকের নাগরিক অধিকার বাই বার্থ, এই ডকুমেন্টটা দিতেও পয়সা লাগতো আমাদের। পৃথিবীতে এমন জঘন্যতম ব্যবস্থা কোথায় আছে আমাকে আপনারা বলেন? এগুলো নিয়ে বিগত 6-7 বছর ধরে কথা বলে আসছি, এত কিছুর মধ্যেও এবার তারা পাসপোর্ট অধিদপ্তরের বা মানে অফিসের দুর্নীতিবাজদেরকে ধরতেছেন। আজকে আমরা যাচ্ছি কোথায়? আজকে আমরা যাচ্ছি একটা অনুষ্ঠানে, কালকে দেখা হয়েছে, মানে আপনার কালকে আমি প্রবাসীদেরকে নিয়ে কাজ করি, কালকে আমি মনির হায়দার ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে, আমরা কথা বলেছি, মিটিং করেছি, সেখানে প্রবাসীদের প্রত্যেকটা বিষয় আমরা লিস্ট আপ করে রেখেছি। আমরা দিব, আমাদের আরো সংগঠন আছে, আমি রেমিটেন্স ফাইটস অফ বাংলাদেশের পক্ষ থেকে আমি এটা করবো। আজকে আমরা ইনশাল্লাহ আমরা মানে স্মারকলিপি দিচ্ছি কনসুলেট জেনারেলকে, প্রবাসীদের বিভিন্ন অধিকার, ভোটের অধিকার, এবং আরেকটা কোনটা, সেটা হলো যে প্রবাসী দ্বৈত নাগরিকের ব্যাপারটা ক্লিয়ার করে দেওয়ার জন্য, যেন আমরা যে কোনো মানুষ নির্বাচনে মানে দাঁড় করতে পারে, অংশগ্রহণ করতে পারে, এবং প্রবাসীদেরকে এই অধিকার দিতে হবে, আওয়াজ তুলবেন যারা প্রবাসী আছেন, কারণ এই দেশটাকে এখন প্রবাসীর উপর নির্ভর করে। ভাই ট্রাম্পের সাথে কবে দেখা করবেন ডক্টর ইউনূস? হ্যাঁ, এটা একটা পলিটিক্যাল ব্যাপার, এটা যখন মনে হবে, যখন সুযোগ আসবে নিশ্চয়ই তারা দেখা করবেন, এটা সত্য যেটা বলছি। আমাদের তো দেখা হয় নাই, মানে বাট আমি বিশ্বাস করি যদি প্রেসিডেন্ট ট্রাম্প না থেকে, ও বাই দ্য ওয়ে আপনি একজন আমেরিকান প্রেসিডেন্টের সাথে বাংলাদেশের মতো একজন দেশের হেড অফ স্টেটের প্রতিদিন দেখা হওয়ার কথা নয়, এটা একটা স্বপ্ন। অনেক দেশের রাষ্ট্রপ্রধানের সাথে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে প্রেসিডেন্ট বাইডেনের দেখা হয়েছে, আমরা তো দেখা হয়ে গেল। এখন আপনি এটা ট্রাম্প বলার দরকার নাই, আপনি বলবেন যে আমেরিকান প্রেসিডেন্ট 1 বছর হয় নাই, 4 মাস আগে দেখা হয়েছে, 5 মাস আগে, দ্যাটস ইট। তো দেখা হয়েছে, এটা কিন্তু স্বপ্ন অনেকের জন্য। আপনি দেখেন গিয়ে অনেক দেশের, আমাদের এলিয়ার দেশের, তাদের মানে বছরের পর যুগের পর যুগ একজন হেড অফ স্টেট বা প্রেসিডেন্টের সাথে দেখা হয় নাই, অনেক আছে এটা তারা, তারপরে আমাদের দেখা হয়েছে এই জায়গাতে। আচ্ছা, তো এখন এই আজকের যে বিষয়টা সেটা দাঁড়ালো, সেটা হলো যে, আচ্ছা বাই দ্য ওয়ে আমরা ক্লিপটা দেখি, একটু দেখি। এই দেখেন উনি কিভাবে ঢুকতেছে, আপনারা আবার দেখেন, আমি আপনাদেরকে দেখাই। উনি এই রুমে ঢুকতে সবাই অপেক্ষা করতেছে, এই দেখেন দেখাই আমরা আপনাদেরকে, দেখেন। This is a great moment for Bangladesh. Really, it's a historic moment. এটা আমরা দেখি নাই কখনো। এটা সাধারণত প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষেত্রে বা আমেরিকান প্রেসিডেন্টের ক্ষেত্রে আমরা দেখে থাকি, কিন্তু এই যে এটা আমি বলছি না যে এর মানে ডক্টর মানে নরেন্দ্র মোদী উনি বড় হয়ে ছোট হয়ে গেছেন, কি বলে ওই উনি কিছুই না, আমরা দুনিয়ার সেরা হয়ে গেছি, ইটস নট, বাট দিস ইজ সামথিং ভেরি নাইস, ভেরি গুড গেস্টার। এবং ভারতীয় মিডিয়া স্তব্ধ হয়ে গেছে এটা দেখার পরে, তারা অনেক মানে কথাবার্তা বলেছিল, এখন দেখা যায় যে সম্পূর্ণ উল্টা এটা তাদের জন্য। সুতরাং এখন তারা এটা বুঝেছে। আপনার ডোন্ট ফরগেট ফারাজ কি, ফারাজ করিম। আচ্ছা, এই যে আপনারা দেখেন দুজনের, এবং আপনি যদি দেখেন এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে, কিন্তু মনে রাখবেন মানে ফেশিয়াল এক্সপ্রেশনস অ্যান্ড বডি গেস্টার ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডিপ্লোম্যাটস এবং হেড অফ স্টেটসদের এটা একটা ভেরি ভাইটাল জিনিস, এটা বাংলাদেশের মানুষ অনেকে খেয়াল করেন না, বাট ইটস এ ভেরি ইম্পর্টেন্ট স্টাফ। কিন্তু এটা দেখে আপনি বুঝতে পারবেন আন্তরিকতা কত ধরনের আছে, কি ধরনের আছে। এই যে আপনি দেখেন এখানে, এটা আবার বারবার এখানে তারা দেখাচ্ছে, এটা এনটিভিতে আমি ক্লিপটা নিয়েছি। দিস ইজ এ নাইস স্টাফ, এবং অনেকে এখানে খুশি, কারণ কি এখানে অনেক লেখাপড়া যারা মানুষ আছে ভারতীয় টিমে, যারা তারাও মনে করেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করতে পারে, এরা তাদের জন্য একটা গৌরবের বিষয়। লেখাপড়া করা মানুষ, এরা তো সবাই তো আর মানে ওই ব্যক্তি না। এই দেখেন এই যে ফটোটা, এটা উনি দিয়েছেন, এটা একটা যে এই মানে ফটোটা উনি দিয়েছেন যে উনাকে যখন তারা 15 বছর আগে উনাকে দিয়েছেন নরেন্দ্র মোদী, উনি আবার এটাকে ওই একটা ফটো ফেরত দিয়েছেন। এখানের ভিতরে আপনি যদি দেখেন, this is the only photo you can see both are smiling, as a natural smile, that's not anything artificial. You can look at it again,
Just look into it, observe it nicely. You can see that এটা হচ্ছে একটা ন্যাচারাল। ওইখানে কিন্তু নরেন্দ্র মোদী আসছেন, ওই যে ভদ্রলোকের ফটো দিয়েছে উনি, এটা হচ্ছে এটাকে বলে ডিপ্লোমেসিতে বিভিন্ন ধরনের মানে কর্মকাণ্ড আছে যেগুলোতে ওটাকে বলে ব্রেক দ্য আইস। ওই আইস ব্রেকিং একটা অ্যাটেম্পট এখানে নিয়েছেন তারা ডিপ্লোমেসিতে, বা তারা করেছেন এবং ইটস সাকসেসফুল। আই থিঙ্ক হি ইজ ভেরি হ্যাপি। এইটা ফেক না, ওই আশিটা ফেক না, কিন্তু লুক এট ইট এগেইন। Dr. Modi is he's smiling, he's a natural smile, like an ecstatic mood. But উনি এতক্ষণ মানে গ্রাম্পি ফেস যাকে আমরা বলি ইংরেজিতে, উনি ছিলেন মানে যে মা বাবাকে মনে খবর দিয়ে আসছেন। কিন্তু এখানে দেখেন, দিস ইজ এ গুড কোয়েশ্চন এন্ড দ্যাট ইজ মানে এখান থেকে শুরু হোক নতুন পথ চলা। ইন্ডিয়াকে এটা বলতে হবে যে ইন্ডিয়া 100% লাইনে আসবে, অফকোর্স লাইনে আসবে। এটা আমি 6 বছর আগ থেকে মানে 2 বছর আগ থেকে বলে আসছি যে কেন আসবে না। মনে আছে কিনা, আমরা যারা নিয়মিত আমার লাইভ দেখেন, আমি বলছিলাম যে দ্রব্যমূল্য ভারত ছাড়াই আমরা ঠিক করতে পারবো। এবং এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের কাছে বলি যে পেঁয়াজের উপর থেকে 20% ট্যারিফস যেটা ভারত ইম্পোজ করেছিল, আই মিন ইনকামিং টু বাংলাদেশ, এটা তুলে নিয়েছে তারা। ওয়াই? আপনি কি মনে করেন এমনি তুলে নিয়েছে? নো, যেহেতু ডক্টর মোদি ইউনূস তাদের এনিমি, তাদের এজেন্ট এবং মূল ব্যক্তিকে উৎখাত করা হয়েছে এবং হি ইজ ইন চার্জ। তারপরে কেন করলো? কারণ ভারত নিজেরা ক্ষতিগ্রস্ত, এর জন্য তারা তড়িঘড়ি করে এই কাজটা করতে বাধ্য হয়েছে এবং বরং বাণিজ্য বেড়েছে ভারত এবং বাংলাদেশের ভিতরে। এখন আপনারা জানেন কিনা, ভিসা নাই কিন্তু বাণিজ্য বেড়েছে লেডিস এন্ড জেন্টলম্যান। মানে সমান তালে এই মুহূর্তে বাণিজ্য মানে চলছে। এটা আমি গতকালকেও দেখেছি, চ্যানেল 24 সম্ভবত একটা রিপোর্ট করেছিল যে ট্রাক চলাচল মানে বিটুইন দিস টু কান্ট্রিজ ইনক্রিজ বাই অ্যাটলিস্ট 25 to 30%, I mean during the time. দ্রব্যমূল্য বাড়ছে, সবই বাড়ছে। তাহলে ভারত যদি মনে করে ডক্টর মোহাম্মদ ইউনূস খারাপ লোক, মানে তাদেরকে দিবে না, তাহলে তো পণ্য আটকে রাখতে হবে। তারা দেখেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি এখন আটকায়, কোনো না কোনোভাবে অ্যালটারনেটিভ বের হয়ে যাবে। কারণ হিজ এমন একজন সেলিব্রিটি ডক্টর মোহাম্মদ ইউনূস, এটা আমাদের জন্য লাকি। দেখুন, আমরা অনেক ক্ষেত্রেই রাজনৈতিকভাবে ডিফার করতে পারি, কিন্তু দেশকে ভালোবাসলে আমি মনে করি, এবং আমি আবারও বলছি, আমি মনে করি এখনো বারবার বলছি, যথেষ্ট সময় দেওয়া দরকার ওনাকে, রিফর্মসটা করে যেন উনি যান। গণতন্ত্রের সবক দিচ্ছেন সবাই। আপনারা কি গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশে? তাহলে গণতান্ত্রিক একটা পরিবেশ কেন, আমাদের একটা প্রতিষ্ঠান কেন দাঁড় করাতে পারলেন না? এই কথার উত্তর আমাকে দিয়ে যেতে হবে। আপনারা যারা বলেন আপনারা গণতন্ত্রের সবক দিচ্ছেন, 53 বছরে বাংলাদেশের মানুষের জন্য একটা ডেমোক্রেটিক ইনস্টিটিউশন দাঁড় করাতে পারলেন না কেন? উত্তর দিয়ে যান। এটা করবেন, মানে আগে করেন নাই, এখন করবেন। যার সাথে হয় নাই তার 17তে কখনো হয় না। দিস ইজ দ্য রিয়ালিটি লেডিস এন্ড জেন্টলম্যান। বলেন, আমি জিজ্ঞেস করতে চাই আপনাদেরকে, আপনারা বলছেন গণতন্ত্র, হোয়াট কাইন্ড অফ ডেমোক্রেসি উই হ্যাড? I mean autocracy in the name of democracy, in the disguise of democracy. Yes, because the last 16 years we had a serious fascist government. They were not even autocrat. Autocrater একটা ভূমি মানে একটা চরিত্র, ফেসিস্টদের আর একটা চরিত্র। They were fascist. 16 বছর টলারেট করেছেন ফেসিস্টকে, সবাই মিলে সাহায্য করেছেন। এখন বলছেন সে গণতন্ত্রের সবক। আমি আবার বলছি, yes we need a systematic democracy, but ওই ডেমোক্রেসি না যে নির্বাচনের জন্য একটা বাটপার যাবে আর এক বাটপার আসবে। We don't want that. আমরা চাই একটা গুণগত পরিবর্তন হয়ে যেন মানে চেক অ্যান্ড ব্যালেন্স অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি থাকে রাষ্ট্র ব্যবস্থায়, এবং গভর্নমেন্ট যেন মনে করতে বাধ্য হয় that this country belongs to the people of Bangladesh, not to me, to my leader, to my, I mean, man or women or king or queen or prince and princess. We don't have it. We don't believe in this. This country completely for the people of Bangladesh, and that's the bottom line, ladies and gentlemen. So you're going to fight for it. মনে রাখবেন, this is the acid test for you. দেশ বড় না দল বড় ঠিক করতে হবে আপনাদেরকে। এখন যদি দল বড় হয় তাহলে একটা প্রজন্ম আবার অন্ধকারে ডার্কনেসে চলে যাবে। দেশ বড়, এর জন্য আমরা কোনো দলকে এই মুহূর্তে আর রিপ্রেজেন্ট করতেছি না, আমরা দেশকে রিপ্রেজেন্ট করতেছি। কারণ আমরা মনে করি দিস ইজ দ্য হাই টাইম or pivotal time to represent our country and speak out for the people, for the country, for the sovereignty, for the rights of the people of Bangladesh. That's our job right now, ladies and gentlemen. That's what we're doing. যে দলে আসুক, যতক্ষণ পর্যন্ত এই রিফর্মসগুলো না হবে ততক্ষণ পর্যন্ত রাষ্ট্র ব্যবস্থায়, আবার বলছি, চেক অ্যান্ড ব্যালেন্স অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটির ব্যবস্থা কারা করে? এক ইনস্টিটিউশনস করে। আপনি দেখেন না যুক্তরাষ্ট্রের কথা, আপনি কি জানেন আপনার প্লিজ টক অন দ্যাট beef 780. আচ্ছা, beef 780, আচ্ছা, put it aside. Beef is not a mandatory food. Chicken is a mandatory food. Meat in terms of গোস্তের কথা, মিটের কথা বলছি, because chicken is healthy and give you more protein than anything else. Yes,
Beef has a protein and iron too, but chicken is the most safest meat on the planet right after turkey. আপনি জানেন তো আমরা যে মানে টার্কি খাই যে এটা কিন্তু one of the most safest food because it doesn't have any cholesterol, doesn't have anything else, but it's very dry. You may not like that, but chicken is the best food. So always eat chicken and beef-এর নিশ্চয়ই এখানে এই যে এটা আমি অ্যাকসেপ্ট করলাম, কিন্তু একটা জিনিস আমি আপনাদেরকে বলি, এই বিফের দাম তো সরকারের দুর্নীতির কারণে হচ্ছে না বা সিন্ডিকেটের কারণে হচ্ছে না, নিশ্চয়ই দেয়ার আর সাম এরিয়াস যে আগ থেকে চলে আসছে, সরকারকে এটাকে দিতে হবে। অ্যাপার্ট ফ্রম দ্যাট দ্য ডেইলি কমোডিটিস প্রাইসেস আর সলো পিপুল, ওই যে আজকে দেখলাম একটা 52 টিভিতে একটা রিপোর্ট দেখলাম, আমি একটু আগে আমাকে পাঠিয়েছেন একজন, আপনার 52 টিভিতে দেখলাম যে আপনার তারা এখনো মনে করেন যে দামটা যেভাবে আছে আনবিলিভেবল, এটাই দরকার, এবং প্রত্যেকটা জিনিস কিন্তু আপনি দাম কমাতে পারবেন না, এটা মনে রাখতে হবে। ওয়াই? বিকজ ডিমান্ড এন্ড সাপ্লাই এটা ম্যাটার আছে, যে জিনিস বাংলাদেশ প্রডিউস করে না এই জায়গাতে কিন্তু আমাদেরকে এটা বুঝতে হবে। আচ্ছা, তো অবভিয়াসলি আমি মনে করি, এবং চালের দাম এখনো নাকি মানে যেভাবে আশা করেছি আমরা এভাবে হয় নাই, দু একটা জিনিস ছাড়া। তারপরেও আনপ্রেসিডেন্টের সফলতা এই ক্ষেত্রে সরকার একটা কাজ করেছে, বিশেষ করে দ্রব্যমূল্য, তারপরে বিমানের টিকিট এবং পাসপোর্টের ক্ষেত্রে আমি চাই, তারা বলছেন যে পাকড়াও করা শুরু হয়েছে পাসপোর্টের অফিসার। ভাই আপনারা কল্পনা করেন, পাসপোর্টের অধিদপ্তরের মহাপরিচালক, তার সম্পদ কয়েকশো কোটি টাকা, এটা কই পেয়েছে? এর মানে কি পাসপোর্ট দিতে টাকা নিয়েছে, আর যাদের পাসপোর্ট পাওয়ার কথা না তাদেরকে পাসপোর্ট দিয়েছে। এটা চলতে পারে না দেশে। এই জন্য আমি বলছি দল ইম্পর্টেন্ট টু ইউ, বাট যদি আপনার সন্তানকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন, প্লিজ spread this message. You need reforms. Without these reforms and just get an election is the same bullshit, and the other side of the coin you get the same thing repeatedly. Why? Because there'll be no check and balance, accountability in the governing system. Unless you have established this stuff, you cannot expect shushashon, rule of law, good governance in the governing system. That's the bottom line, ladies and gentlemen. So apart from that, ভাই টাকা লাগলে ইউটিউবারদের মির্জা আব্বাসের সাথে যোগাযোগ করার বলছেন। মির্জা আব্বাস ভাই উনি কিন্তু হি ইজ আ রিচ গাই, ঢাকা ব্যাংকের মালিক সম্পত্তি উনি দিতে পারেন, উনি তো দিতে পারেন। উনি বলছেন পিনাকিদা এবং জাকব ভাই তারা আপনার তাদের টাকা লাগলে উনি দিবেন। তা আমি তো মনে করি যদি টাকা লাগে তো তারা যোগাযোগ করেন না কেন, তাহলে গালিগালাজ না করে। এবং একটা জিনিস খেয়াল করেছেন, গালিগালাজ কি ধরনের মারাত্মক অস্ত্র। গালিগালাজ খেয়ে মির্জা আব্বাস ভাই উনি সংবাদ সম্মেলন করতে বাধ্য হয়েছেন। বদলুক কল্পনা করেন তার গালিটা কি পরিমাণ আঘাত, কলিজার ভিতরে আঘাত লাগছে। পলিটিশিয়ানদের গালিগালাজ সহ্য করার ক্ষমতা থাকতে হয়, কেননা আপনি কি জানেন যে আমেরিকাতে গালিগালাজ কনস্টিটিউশনাল রাইট। আপনি পলিটিশিয়ানদের গালিগালাজ করতে পারবেন, নো প্রবলেম, কেউ মামলা করতে পারবে না, আনলেস ইউ থ্রেট এ পলিটিশিয়ান অর সামওয়ান, রাইট? যাই আপনাকে মেরে ফেলবো, কেটে ফেলবো, এভাবে এটা না করে যে গালিগালাজ করেন। আপনি দেখেন প্রেসিডেন্ট বাইডেনের সামনে গালিগালাজ করে গেল, সবাই তো এখানে আছে, সিক্রেট সার্ভিস আছে, তারপরে সবাই এখানে আছে। বাট গালিগালাজ করা প্রতিবাদের ভাষা হতে পারে না, গালিগালাজ সভ্যতা হতে পারে না, মনে রাখবেন। এবং গালিগালাজ যদি এভাবে হয় যে মানে ঢুকাই দিমু, মেরে ফেলমু, মানে হাত দিয়ে দেখাই, আপনি বলে তার পাশা দিয়ে ঢুকাই দিবেন, তার একটা জিনিস বলে রাখি, এই সরকারের মানুষগুলা, আমি হাই অফিসার কয়েকজন সিনিয়র অফিসারদের কথা বলে সরকারের, ঠিক ডক্টর মোহাম্মদ ইউনূসের পরের লেভেলে ধরেন আপনি, উনারা যেটা বলছেন, উনারা আমাদের কিছু সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট আছেন, এদের বইয়ে খুবই ভীত সন্ত্রস্ত। কেন আমি আপনাকে বলি, উনাদের আক্রমণের স্টাইলটা তারা মেনে নিতে পারেন না, কেননা এরা খুব ইজ্জতলা মানুষ তো এই সরকারে যারা, এরা কিন্তু আওয়ামী লীগের মতো, মানে আওয়ামী লীগের যে কিছু অফিসিয়ালস বা মন্ত্রী এমপি ছিল, আপনার জানেন তো, এদের কোনো আত্মসম্মান ছিল না, এরা খুব এক ধরনের নিম্ন শ্রেণীর প্রাণী ছিল। এরা মানে গালিগালাজ বা অপমান তারা সহ্য মানে করতে পারতো, কেননা বাটপার ছিল, অযোগ্য মানুষ যে কোনো সময় কিন্তু এভাবে করে। তো উনারা কেন জানেন, এরা কোনো ফোন দিলে এরা খুব এটাকে গুরুত্ব কেন জানেন, আমাকে বলছেন একজন সিনিয়র সহকারী সচিব বলছেন, উনি বলছেন যে ভাই কিছু যদি বলে আর একটা না করে দেই, তখন আমার ফটো নিয়ে একটা পোস্ট দিয়ে দিছে, আর মানে নিজের বউ বাচ্চা আছে, আত্মীয় স্বজন আছে, এরা দেখলে এরা খুব লজ্জার ব্যাপার। ঠিক এইভাবে বলেছেন একজন সহকারী, একজন যুগ্ম সচিব আমাকে, আমি আপনাকে বললাম, উনার ওয়াইফ ছিলেন পাশাপাশি বসা, উনি এটা বলছিলেন, এখান থেকে একটা শব্দ বলছিলেন, এটা বলতে চাই না, উনি বলছিলেন তখন ইসলামের একটা সীমা থাকা দরকার, এগুলো কি শুরু হয়েছে এভাবে বলছেন। মানে এরা কি মানে খুব, আপনি ধরেন আপনি ওই যে আসিফ নজরুল ভাই, উনাকে মানে ইলিয়াস ভাই তো গালিগালাজ করে নাই, বাট যেভাবে উপস্থাপন করেছে এবং পিনাকিদা, এই উপস্থাপনের পরে এবং জাকব ভাইয়েরা, বদলুক কিন্তু হি ওয়াজ ব্রোকেন ডাউন, হি ওয়াজ লাইক এলাস আমান, মানে উনি কোনো রাস্তা পায়নি, কি করবে এখন বুঝতে পারে না, কারণ এমন ভাবে উনাকে তারা অ্যাটাক করেছেন যে মানুষের ঘুম নষ্ট হওয়ার মতো, কারণ এরা তো এই জ্যোতিষ মানে এরাকে দেখে নাই। আর
সোশ্যাল মিডিয়াকে মোকাবেলা করে আমরা যেভাবে করতে পারবো, আমাদেরকে কেউ কিছু বললে আমাদের মানে উই নো দ্য ট্যাকটিক্স হাউ টু রিপ্লাই টু এনি ইন্ডিভিজুয়াল, এটা পারে না। আপনি দেখেন মির্জা আব্বাস ভাই উনি কি এমনভাবে গালি দিয়েছেন জকব ভাইয়েরা, যে গালি খেয়ে বদরুক সংবাদ সম্মেলন করে ফেলেছে। এটাই ঐতিহাসিক, পৃথিবীতে এমন ঘটনা এর আগে আমি কখনো দেখি নাই। এই প্রথম দেখলাম যে গালির কারণে সংবাদ সম্মেলন করতে বাধ্য হয়েছে। এটা ভাই এটা খুবই ফানি, কিন্তু মানে বদরুক গালিটা কি পরিমাণ ওনাকে আঘাত করেছে আপনি কল্পনা করেন, মানে মির্জা আব্বাস সাহেবকে। উনি মানে ওনার চেহারা দিকে তাকলে বোঝা যাবে যে উনি ঘুমায় নাই, খুব কষ্ট পেয়েছে গালি খেয়ে। আসলেই তো এই যে গালি তারা ওনারা দেন, যে তারা যে গালি দেন এক একজন, এক একটা গালি দিতে গেলে তারা দম নেন 2 সেকেন্ড 5 সেকেন্ড, দম নিয়ে আবার গালি দেন, এবং এক একটা গালি এক একটা ডায়মন্ডের মতো আসে। আপনি যদি গালি খেয়ে অভ্যাস না থাকে, আপনি এই গালিগুলো এত সহজে নিতে পারবেন না, কিন্তু এটা বুঝতে হবে আপনাকে। এই গালি কিন্তু ভয়ঙ্কর গালি। আপনি ইতিহাস যে গালি খেয়ে সংবাদ সম্মেলন করেছেন, এটা দিস ইজ দ্য হিস্ট্রি এন্ড দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি অফ আওয়ার কান্ট্রি যে বন্ধুরা গালি খেয়ে সংবাদ, মানুষ অভিযোগ করলে সংবাদ সম্মেলন করে অভিযোগের পাল্টা জবাব দেওয়ার জন্য। মির্জা আব্বাস সাহেব উনি বন্ধুরা গালি খেয়ে সংবাদ সম্মেলন করে গালির উত্তর দিয়েছে। দিস ইজ নট এ জোক, ইটস আ ভেরি সিরিয়াস স্টাফ, রাইট? গেল একটা জিনিস। এখন মানে বিষয়টা আপনি কল্পনা করেন যে গালির, এটা তো আনবিলিভেবল, এটা আমি দেখি না। তবে আমি মির্জা আব্বাস ভাই বা জাতীয় নেতা যারা আছেন, আমি আপনাদেরকে বলি, আপনার রাজনৈতিক নেতৃবৃন্দ, জাতীয় নেতা গালি কেউ দিলে এটা আঘাত লাগবে, আই আন্ডারস্ট্যান্ড, বাট মনে রাখবেন একে যদি আবার অ্যাড্রেস করেন তাহলে কিন্তু এটা আবার ডাবল লাভ করে দিলেন তার যে গালি দিচ্ছে তার। ডু নট ডু দ্যাট, জাস্ট ইগনোর ইট। ইগনোর করবেন, সুযোগ খুঁজবেন অন্যভাবে কোনো সিস্টেম করা যায় কিনা। কিন্তু গালির এই যে আপনি দিচ্ছেন, এটাকে তো আরো আপনি সার্ফেস করে আনছেন, এবং এটা আরো আপনাকে কিন্তু এটা কানে হালকা করে দিচ্ছে। বিষয়টা করবেন না এটা। আই আন্ডারস্ট্যান্ড ইটস ভেরি প্যাথেটিক, গালিগালাজ করা, বউ তুলে বাচ্চা তুলে নানান ধরনের মানে অপবাদ দিয়ে যা সত্য নয়। আই আন্ডারস্ট্যান্ড ইট হার্টস ইউ, বাট ইউ ক্যানট ডু দ্যাট বিকজ ইউ আর এ ন্যাশনাল লিডার। এটা আপনাকে আরো খারাপ পজিশনে নিয়ে যায়, এটা করবেন না। আপনি সংবাদ সম্মেলন করছেন গালি খেয়ে, গালির উত্তর দেওয়া গিয়ে, এটা কি সাধারণ ঘটনা? এটা তো পৃথিবীতে এমন ঘটনা তো ঘটে না এর আগে। আর গালিগালাজ কিছু রাজনৈতিক নেতা হলে আপনাকে খাইতে হবে, ইটস আ পার্ট অফ ইউর মানে পলিটিক্স। কেউ ভালো বলবে, কেউ খারাপ বলবে, তবে আমাদের দেশের সংস্কৃতিতে আমরা এবার গালিগালাজ করি না, এটা খারাপ দেখায়। That's the bottom line. What we can do to encounter U.S. tariffs? Well, they need to sit for a dialogue. Well, the government got to send a delegate. I mean, honestly speaking, and they have to sit for a dialogue. I mean, honestly speaking, discussion, bilateral meeting. এটা একটা সমাধান হবে। আমি মনে প্রাণে বিশ্বাস করি। এখানে অনেক কংগ্রেসম্যান, মনে রাখবেন ডক্টর মোহাম্মদ ইউনূস কংগ্রেশনাল গোল্ড মেডালিস্ট। ডক্টর মোহাম্মদ ইউনূসকে মানে খারাপভাবে পজিশনে ফেলে দেওয়া এটা যুক্তরাষ্ট্রের ইজ্জতের ব্যাপার, কারণ হি ইজ देयर বেবি, লেটস নট ফরগেট দ্যাট। সো আমি বিশ্বাস করি, মানে কি বিশ্বাস করি। আচ্ছা, আরো কিছু মানুষ আছেন, তারা আমি মনে প্রাণে বিশ্বাস করি তারা এটাকে একটা অ্যাড্রেস করতে পারে। কিছু যোগ্য মানুষ আছেন এখানে, মনে রাখি আপনাদেরকে এটা বলে রাখলাম। আর আমাদের কিছু ভালো স্পিকারও আছেন। লুৎফি সিদ্দিকী যে দিস গাই, হি স্পিক্স ভেরি গুড ইংলিশ, excellent English, trust me. I have never seen any Bangladeshi people particularly can speak like that. He has a serious voice tone and his capability to speak on the stage regarding anything, and he represents us seriously, representing Bangladesh seriously, trust me, on a world stage. I like that, by the way. So এটাই ছিল আমার বক্তব্য। এখানে আমরা যা দেখছি আজকে, এটা পার্টিকুলারলি এটা আলোচনা করার জন্য আসছি। ছোট ছোট সাবজেক্ট যেগুলো আছে, it's a win for Bangladesh, a bubble, great win over India, over diplomacy, and over Myanmar. Many more to come and to go and to see. Ladies and gentlemen, we're going to wait for that, and please support the government. We need an election. We must have to have an election. But until we done the reforms, we should not have an election. Why? Because if we have an election without having the proper reforms, it will be the same shit. ইংরেজিতে বলে মানে it's going to be like মানে ওই 17 আমরা বলি না 52 এক কথা, এভাবে সেম হবে, এটা পরিবর্তন হবে না। এবং this is a golden opportunity for Bangladesh to fix our country, and we are on the way, about to do that. If we dismantle this process and the government, it's going to be a great loss for Bangladesh, and we may not have this opportunity second time in the history of Bangladesh, ladies and gentlemen. So therefore, stand up, raise your voice for the reforms, and then for an election. That's the bottom line, ladies and gentlemen. I'm going to go to New York. We have a program right now. আমরা আজকে বলে রাখি, আমি এখন যাচ্ছি
আমরা আমরা আমাদের কনসুলেটে কনসাল জেনারেল ওনার কাছে আমরা আজকে প্রবাসীদের দুটো দাবি, এটা আমার রেমিটেন্স ফাইন্যান্স অফ বাংলাদেশের পক্ষ থেকে এবং আমাদের আরও একটা সংগঠন আছে বৈষম্যবিরোধী, ওটা থেকে আমরা নাগরিক সমাজ, এটা থেকে আমরা ওনাদেরকে একটা রেফারেন্ডাম স্মারকলিপি দাবি জানাবো আমাদের ভোটের অধিকার প্লাস আমাদের যে তথ্য নাগরিকত্বের ব্যাপারটা, এটা নিয়ে আমরা কথা বলতে চাই, সো দ্যাট আমাদের প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠিত হোক। এ বিষয়ে ডিটেইলস এবং